আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সকলকে আন্তরিক অভিনন্দন ও অনলাইন ক্লাসে যুক্ত হওয়ার জন্য স্বাগতম। আশা করি তোমরা যার যার বাসায় অবস্থান করে ভালো আছো এবং ভালো থাকো, এই প্রত্যাশা করে আমি আমার অনলাইন ক্লাসের আলোচনা শুরু করতে যাচ্ছি। আলোচনার পূর্বে আমি আমার সংক্ষিপ্ত পরিচয় তোমাদের কাছে উপস্থাপন করছি। আমি প্রকৌশলী শেখ মোহাম্মদ সাজেদুল আনোয়ার, জুনিয়র ইনস্ট্রাক্টর ইলেকট্রিক্যাল, ময়মনসিংহ পলিটেকনিক ইনস্টিটিউট। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা কি আমার কথা শুনতে পাচ্ছ? হ্যালো, ওকে, তোমরা শুনতে পাচ্ছ নিশ্চয়ই। তাহলে তোমরা খাতা কলম নিয়ে উপস্থিত হয়ে যাও। আমি আজকে তোমাদের ইলেকট্রিক্যাল সার্কিট 1667121 এই সাবজেক্টের তৃতীয় অধ্যায় সার্কিট থিওরেম, অর্থাৎ এই বিষয়টি আমি আলোচনা করব। এই সাবজেক্টটি মূলত ইলেকট্রিক্যাল ও ইলেকট্রোমেডিক্যাল দ্বিতীয় পর্বের ছাত্রছাত্রীদের একটি বিষয়। শিখন ফল, এই অধ্যায়ে আজ আমরা যা যা শিখতে পারবো: ১ নম্বর, আমরা কারশফের কারেন্ট এবং ভোল্টেজ সূত্র এবং এর সমস্যা সমাধান কিভাবে করা যায় তা শিখব। ২ নম্বর, আমরা থেভেনিন থিওরেম এবং এর সাহায্যে সমস্যা সমাধান করব। ৩ নম্বর, আমরা সুপারপজিশন থিওরেম এবং এর সাহায্যে কিভাবে সমস্যা সমাধান করা যায় তা আমরা শিখব। তাহলে বন্ধুরা, প্রিয় শিক্ষার্থীরা, আমরা প্রথমে কারশফের কারেন্ট এবং ভোল্টেজ সূত্র আলোচনা করতে যাচ্ছি। আসো কারশফের সূত্র, কারশফের কারেন্ট সূত্রে আমরা চলে যাই। এখানে কারশফের কারেন্ট সূত্রে আমি লিখেছি যে বৈদ্যুতিক নেটওয়ার্কের বা সার্কিটের কোনো এক বিন্দুতে বা সংযোগ স্থলে মিলিত কারেন্ট সমূহের বীজগণিতিক যোগফল 0 হয়। অর্থাৎ এ সংযোগ স্থলে I2 প্লাস I3 মাইনাস I1 মাইনাস I4 সমান সমান 0। বন্ধুরা দেখো, নিচে আমি একটা চিত্র অঙ্কন করেছি। এখানে দেখো, এই সংযোগ স্থলে আমি এ দ্বারা চিহ্নিত করেছি। এই এ বিন্দুতে যতগুলা কারেন্ট আসতেছে এবং যতগুলা কারেন্ট এই বিন্দু হতে যাচ্ছে, এগুলার গাণিতিক ফলাফল অর্থাৎ বীজগণিতিক ফলাফল কি? 0। অথবা আমরা বলছি বৈদ্যুতিক নেটওয়ার্কের বা সার্কিটের কোনো এক বিন্দুতে আগত কারেন্টের বীজগণিতিক যোগফল এবং নির্গত কারেন্টের বীজগণিতিক যোগফল কি হয়? সমান হয়। অর্থাৎ দেখো বন্ধুরা, নিচের চিত্রে I2 কারেন্ট ঢুকতেছে এবং I3 কারেন্ট ঢুকতেছে, দুইটা কারেন্ট বের হচ্ছে I1 এবং I4। তাহলে এ সংযোগ স্থলে I2 প্লাস I3 সমান সমান I1 প্লাস I4, এটা আমরা দেখিয়ে দিয়েছি চিত্রের মাধ্যমে। এখন আসো বন্ধুরা, ভোল্টেজ সূত্র। কোন ঘেরা বা বদ্ধ বৈদ্যুতিক সার্কিটের সকল ইএমএফ এবং ভোল্টেজ ড্রপের বীজগণিতিক যোগফল 0 হয়, আমরা লিখেছি। তাহলে দেখো, এখানে একটা সার্কিট অঙ্কন করেছি আমরা। এই সার্কিটটি দুইটা সোর্স আছে দুই পাশে এবং তিনটা লোড অর্থাৎ রেজিস্টর আছে R1 R2 R3। তাহলে এই সার্কিটে আমরা তিনটা লুপ নিতে পারি। এখানে আমি তোমাদের একটা লুপের মাধ্যমে বোঝানোর চেষ্টা করেছি। দেখো, এ বি সি ই এফ, এই লুপে আমরা কারশফের ভোল্টেজ ল প্রয়োগ করছি। এখানে হয় আমরা নিচেরটা অথবা উপরেরটা, নিচেরটা নেগেটিভ উপরেরটা পজিটিভ, অর্থাৎ বড় প্লেটটা পজিটিভ হয় ছোটটা নেগেটিভ হয়। আমরা যে কোনো একটা প্রান্ত ধরবো, হয় নিচেরটা না উপরেরটা। কারেন্ট ঢুকে পজিটিভ, বের হয় নেগেটিভ। তাহলে এইভাবে যদি আমরা এই সার্কেল ওয়াইজ যাই, তাহলে দেখো E1 আমরা পজিটিভ উপরেরটা ধরছি। এখানে উপরেরটা কি? মাইনাস I1 R1, এরপরটা কি? উপরেরটা কি? মাইনাস I3 R3 সমান সমান 0। তাহলে এই ভোল্টেজ সূত্র আমরা এই জায়গা থেকে জানতে পারলাম। এখন আসো বন্ধুরা, কারশফের ভোল্টেজ সূত্র প্রয়োগ করে আমরা তিনটা বদ্ধ লুপে তিনটা সমীকরণ পেতে পারি। এখন এই সমীকরণগুলো আমরা কিভাবে পেতে পারি, এটা এই সার্কিটের মাধ্যমে আমি তোমাদের এখানে উপস্থাপন করছি। দেখো, আমরা প্রথমে এ বি সি এফ এ এই লুপের মধ্যে দেখো আমরা একটা ইকুয়েশন তৈরি করেছি। এই যে আমরা একটু আগে বলেছি যে এই এরকম সোর্স যদি থাকে, সোর্সের ছোট প্লেটটাকে নেগেটিভ, বড়টাকে আমরা পজিটিভ ধরবো এবং কারেন্ট যেদিক দিয়ে ঢুকবে সেটাকে আমরা পজিটিভ ধরবো, যেটা বের হবে নেগেটিভ ধরবো। তাহলে দেখো, এই সার্কেলের যদি আমরা যাই, তাহলে উপরটা আমরা ধরলাম এই জায়গায় কি? পজিটিভ E1, এই জায়গায় দেখো মাইনাস I1 R1, এই জায়গায় মাইনাস I3 R3 সমান সমান কি? 0। এই আমরা একটা ইকুয়েশন 0 বের করছি। এখন আবার দেখো তোমরা, ই ডি সি এফ ই এই অংশ যদি আমরা একটা লুপ নেই, তাহলে এখানেও একটা সোর্স আছে। তাহলে আমরা এখানে উপরের সোর্সটা, উপরের প্লেটটা নেই, উপরের প্লেটটা পজিটিভ। তাহলে E2 পজিটিভ পজিটিভ E2। এখন দেখো কারেন্ট ঢুকতেছে, তাহলে এটা কি? পজিটিভ, এটা বের হচ্ছে নেগেটিভ। তাহলে আমি যেহেতু উপরটা নিতেছি তাহলে নেগেটিভ নিব। তাহলে I2 R2 এবং এটাও যেহেতু কি বের হচ্ছে, তাহলে এটাও কি? I3 R3। তাহলে E2 প্লাস এটা I2 R2 মাইনাস এবং I3 R3 এটা মাইনাস হবে। তাহলে ইকুয়েশন কি হবে? 0 হবে। তাহলে
আমরা এ একটা লুপ পাইলাম, এ একটা লুপ পাইলাম। এখন সম্পূর্ণ সার্কিটটা একটা লুপ নিব আমরা, অর্থাৎ এ বি সি ডি ই এফ এ, এই সম্পূর্ণ অংশ যদি আমরা একটা লুপ নেই, তাহলে দেখো এখানে আমাদের ইকুয়েশনটা কি দাঁড়ায়। আমরা তাহলে উপরের প্রান্ত নিলাম E1 পজিটিভ, এই উপরের প্রান্ত কি নেগেটিভ হবে, I1 R1 যেন কারেন্ট বের হচ্ছে। এখন দেখো এই যে কারেন্ট ঢুকতেছে, সুতরাং এটা প্লাস হবে I2 R2। এখন দেখো এইটা ছোট প্লেট, সুতরাং এটা নেগেটিভ E2, তাহলে সমান সমান 0। তাহলে আমরা এরকম একটা সমীকরণ পাইছি। তাহলে আমরা এই তিনটা লুপে তিনটা সমীকরণ পেলাম। তাহলে এইভাবে আমরা যে কোনো কি ইলেকট্রিক্যাল সার্কিট বা নেটওয়ার্কের কারশফের ভোল্টেজ স্লোপ প্রয়োগ করে এরকম সমীকরণ আমরা বের করতে পারবো। এখন আসো বন্ধুরা, আমরা নিম্নের একটা চিত্র হতে কারশফের সূত্রের মাধ্যমে প্রত্যেক শাখার কারেন্ট বের করব। তাহলে আমি এখানে একটা চিত্র উপস্থাপন করেছি তোমাদের। এখানে দুইটা সোর্স আছে, একটা ইএ এবং আরেকটা ইবি, দুইটা সোর্স এবং তিনটা রেজিস্টার আর এ, আর বি এবং আর এল দ্বারা আমরা চিহ্নিত করেছি তিনটা কারেন্ট। দেখো প্রত্যেক শাখার মধ্যে একটা করে কারেন্ট দিচ্ছি আমরা, আই এ, আইবি এবং আইএল। আমরা এই আই এ, আইবি এবং আইএল এর কারেন্টটা বের করব এবং এই লোড রেজিস্ট্যান্সের ভোল্টেজটা আমরা বের করব। আমরা দেখো এখানে যেগুলোর মান দেওয়া আছে লিখেছি এবং যেগুলোর মান বের করতে হবে আমরা হোয়াট দিয়ে লিখে রেখেছি। এখন তাহলে আসো বন্ধুরা, আমরা এটা ক্যালকুলেশন করি। এখন দেখো ওই সার্কিটটাই আমি আবার এখানে নিয়ে এসেছি। এখানে আমরা কারশফের কেসিএল প্রথম প্রয়োগ করব। আমরা কারশফের কেসিএল জানি, আগত কারেন্ট সমান সমান নির্গত কারেন্ট, অথবা কোনো একটা বৈদ্যুতিক নেটওয়ার্কের কোনো একটা সংযোগ স্থলে যে কারেন্টটা আসতেছে এবং যে কারেন্টটা যাচ্ছে, এটা ইকুয়াল টু কি হবে, সমান হবে। তাহলে দেখো এই বিন্দুতে দুইটা কারেন্ট আসতেছে, এই আই এ কারেন্ট আসতেছে এবং আইবি কারেন্ট আসতেছে, কিন্তু এখান থেকে বের হচ্ছে কি আইএল। এই দেখো আইএল সমান সমান আই এ প্লাস আইবি লিখেছে। যে এই বিন্দুতে কারশফের কেসিএল প্রয়োগ করছি, আইএল সমান সমান আই এ প্লাস আইবি। এখন এই সার্কিটটাকে যে কোনো উপায়ে দুইটা তিনটা যে কয়টা আমাদের লুপ নেওয়া লাগে বা কেবিএল প্রয়োগ করতে হয়, ওই কয়টা কেবিএল প্রয়োগ করে সম্পূর্ণ সার্কিটটা যাতে কোনো অংশ অর্থাৎ কোনো শাখা আমাদের বাদ না পড়ে, এইভাবে আমাদের ক্যালকুলেশন করতে হবে। তাহলে দেখো এই সার্কিটটাকে যে কোনো দুইটা লুপ নিলে বা যে কোনো দুইটা কেবিএল প্রয়োগ করলে সার্কিটের সমাধান করা যাবে। তাহলে দেখো আমি প্রথমে এই সম্পূর্ণ একটা অংশ নিছি, আবার পরবর্তীতে আমি আবার এই এতটুকু একটা সার্কিট আমি এতটুকু একটা লুপ নিছি। তাহলে এই দুইটা লুপ নিলে দেখা যায় সার্কিটটা কমপ্লিট হয়ে যায়। তাহলে আমরা এইভাবে এটাকে ক্যালকুলেশন সমাধান করছি। তাহলে দেখো বন্ধুরা, লুপ এ সি ই ডি বি এফ এ, এই অংশের মধ্যে আমরা কেবিএল প্রয়োগ করছি, কারশফের কেবিএল অর্থাৎ কারশফ ভোল্টেজ ল প্রয়োগ করছি। তাহলে দেখো আগের মতো আগে যে আমরা সূত্রগুলো উপস্থাপন করেছিলাম ওইভাবে আমরা সূত্রগুলোকে লিখবো প্রথমে। তাহলে আমরা পজিটিভটা নেই উপরেরটা, তাহলে ই এ উপরেরটা কি পজিটিভ, আই এ আর এ না ঢুকে পজিটিভ, বের হয় কি নেগেটিভ। তাহলে আমরা যেহেতু নিচের উপরে এভাবে যাব, নিচের উপরে এইভাবে আমরা যাব। তাহলে আমরা এখান থেকে যদি নিচেরটা না নিয়ে আমরা উপরেরটা নিই, তাহলে উপরটা পজিটিভ, এ পজিটিভ। এখন দেখো উপরটা বের হওয়াটা কি নেগেটিভ, আই এ আর এ। এখানে ঢুকতেছে যে তাহলে এটা পজিটিভ, আইবি আর বি। এখানে আমরা ছোট প্লেট, সুতরাং এটা কি নেগেটিভ, ইবি। আমরা এইভাবে সমীকরণটা এখানে লিখেছি। এখন যেহেতু এগুলোর মান দেওয়া আছে, যেগুলার এই মানগুলো আমরা এই সমীকরণের মধ্যে বসিয়ে দেব। ই এর মান দেখো দেওয়া আছে 24 ভোল্ট, আমরা 24 লিখলাম। আর এর মান আছে 0.4 ওহম, তাহলে আমরা 4 লিখলাম 0.4। আবার দেখো এই আরবি এর মান আছে 0.4, আমরা আরবি এর মান লিখলাম 0.4 এবং ইবি এর মান আছে 26, আমরা 26 লিখলাম। লেখার পরে আমরা একটা সমীকরণ বের করলাম। কি করলাম, আমরা হয় এই সমীকরণটা থেকে আই অথবা আইবি এর যে কোনো একটা মান আমরা বের করে রেখে দিই। তাহলে আইবি এর মানটাই আমরা বের করে রাখলাম। এখান থেকে দেখো আমরা এই সমীকরণটাকে আমরা আইবি এর সাথে 0.4 আছে, 0.4 দিয়ে ভাগ দিলে আমরা একটা ইকুয়েশন পাই, সেটা হচ্ছে আই প্লাস 5। এটা আমরা এক নম্বর সমীকরণ দিয়ে রাখলাম। সেম একইভাবে আমরা আরেকটা সমীকরণ এই লুপে বের করব, এ সি ই এফ এ, এই অংশে আমরা একটা দেখো কেবিএল প্রয়োগ করছি। তাহলে কি হয়েছে, আমরা আগের মতোই এ পজিটিভ মাইনাস আই আর এ মাইনাস আইএল আর এল। তা আমরা এইভাবে কি করলাম, এই সমীকরণটা নিলাম। এখন যে মানগুলো আছে এগুলো বসিয়ে দিচ্ছি আমরা। ই এর মান কত, 24 ভোল্ট, এই 24। এই যে আর এর মান 0.4, এই 0.4। আর এল এর মান 0.8, এই যে আর এল এর মান 0.8 বসিয়ে আমরা কি করলাম, মানগুলো বসিয়ে দিলাম। এখন এই যে পূর্বে আমরা কেসিএল বের করে রেখেছিলাম, এই আইএল এর মান আমরা এই জায়গা থেকে কি করব, এই জায়গায় আইএল এর মানটা বসিয়ে দেব। বসিয়ে আমরা একটা 2 নম্বর ইকুয়েশন তৈরি করব। দেখো আমরা পরবর্তী পেজে 2 নম্বর একটা ইকুয়েশন তৈরি করেছি। তাহলে আইএল এর মান আমরা বসিয়ে দিয়েছিলাম। এখন আমরা এটা ক্যালকুলেশন করে কি করছে, দেখো একটা 2 নম্বর সমীকরণ আমরা তৈরি করেছি যোগ বিয়োগ করে। এখন 1 নম্বরে যে আমরা ওই যে আইবি এর যে মান পাইছিলাম অর্থাৎ আই এ প্লাস 5, ওই মানটা আমরা এখন এই 2 নম্বর সমীকরণে এখানে বসিয়ে দেব। দেখো এখানে বসিয়ে দিয়েছি আমরা আই এ প্লাস 5। তাহলে এখন সবগুলা আই এ হয়ে গেছে। তাহলে এখন এই যোগ বিয়োগ করে আমরা আই এর মান 2i পাইছি। 2i এর সমান কি 20। তাহলে এই যে 20 আমাদের, তাহলে এই এখন
2 দিয়ে যদি আমরা এই 20 এর ভাগ দেই অর্থাৎ 20 এর 2 দ্বারা ভাগ করলে মান আসছে 10 এম্পিয়ার। তাহলে I এর মান পাইলাম আমরা 10 এম্পিয়ার। এখন পূর্বে আমরা একটা সমীকরণ বের করে রেখেছিলাম 1 নম্বর, সেটা রেখেছিলাম IB সমান IA + 5। এখন যেহেতু আমরা I এর মানটা 10 পেয়ে গেছি, এখন এই 10 বসিয়ে দিলাম। তাহলে IB এর মান হয়ে গেল 15। তাহলে দেখো বন্ধুরা, আমরা I এবং IB এর মান পেয়ে গেছি। তাহলে আমরা KCL প্রয়োগ করছিলাম এই বিন্দুতে যে IL সমান IA যোগ IB। তখন এই দুটো যদি যোগ করি তাহলে আমরা IL পেয়ে যাব। দেখো পরবর্তী পেজে আমি এটাকে ক্যালকুলেশন করে তোমাদের দেখিয়েছি। দেখো আমরা IL সমান IA + IB অর্থাৎ 10 + 15 লিখেছি অর্থাৎ 25 এম্পিয়ার। তাহলে আমরা লোড কারেন্টের মান পাইলাম 25 এম্পিয়ার। এখন দেখো এটা ভোল্টেজ বের করতে বলা হয়েছে। তাহলে এটা ভোল্টেজ হচ্ছে BL সমান IL RL। তাহলে দেখো এখানে আমি ভোল্টেজের মান BL সমান IL RL। তাহলে আমরা IL পাইছি কত 25 এবং RL দেওয়া আছে 0.8, গুণ করলে আমাদের 20 ভোল্ট। তাহলে আমরা BL এর মানও পেয়ে গেলাম। আমরা এভাবে বের করতে পারি, অথবা আরো দুইটা উপায় আছে। আমরা এই ভোল্টেজ থেকে যদি এই ভোল্টেজ ড্রপটা বাদ দেই তাহলে এই ভোল্টেজটা আমরা পাবো, অর্থাৎ BL এর মানটা পাবো। দেখো এই BL সমান EA মাইনাস এই ভোল্টেজ ড্রপ IR দেখিয়ে দিয়েছি আমরা, বিয়োগ করার পরে মান এই দেখো একই আসছে, অর্থাৎ এই জায়গায় 20 ছিল, আমার এই মানও 20 আসছে। আবার আমরা এর থেকে এই ভোল্টেজ থেকে এই ভোল্টেজ ড্রপ বাদ দিলে আমরা এই ভোল্টেজ ড্রপ এই লোড ভোল্টেজটা পাবো। দেখো এখানে আমি দেখিয়ে দিয়েছি তোমাদের, অর্থাৎ EB এর মান এবং IB RB এর মান বসে ক্যালকুলেশন করে আমরা 20 ভোল্ট পেয়েছি। তাহলে এইভাবে আমরা বন্ধুরা KCL এবং KVL প্রয়োগ করে যে কোনো সার্কিট আমরা কি করতে পারি, প্রত্যেকটা শাখার মান, কারেন্টের মান এবং ভোল্টেজ ড্রপ আমরা সহজে বের করতে পারি। দেখো বন্ধুরা, নিম্নলিখিত থেকে কাশবের ভোল্টেজ সূত্র প্রয়োগ করে ভোল্টেজ VCE নির্ণয় করতে বলা হয়েছে। আমি এখানে একটা চিত্র অঙ্কন করেছি, যে চিত্রের মধ্যে তোমাদের এই সি বিন্দু থেকে ই বিন্দু পর্যন্ত ভোল্টেজ বের করতে বলছি কোন সূত্রের সাহায্যে, KVL প্রয়োগ করিয়া। তাহলে বন্ধুরা দেখো আমরা এই A অংশের মধ্যে আমরা একটা কারেন্ট ধরবো, সেটা I1 ধরবো, এবং এই যে এই পাশে আরেকটা আমাদের ক্লোজ লুপ আছে দেখো, সেটা হইতেছে এরকম, আমরা FEHG এই অংশে আমরা একটা কারেন্ট ধরছি, সেটা আমরা I2 ধরছি। তাহলে এই অংশে আমরা I1, এই অংশে আমরা I2 ধরছি। তাহলে এখন যদি আমরা এই অংশের মধ্যে KVL প্রয়োগ করি তাহলে দেখো আমাদের কি আসে। আমাদের এরকম কারেন্ট ঢোকারটা আমরা ধরছি পজিটিভ, বের হওয়ারটা কি নেগেটিভ আমরা ধরছি। তাহলে এবং বড় প্লেটটা পজিটিভ, ছোট প্লেটটা নেগেটিভ। তাহলে আমরা যে কোনো একটা জায়গা থেকে শুরু করতে পারি, যেহেতু আমরা এর থেকে শুরু করছি, আমরা এই জায়গাতে শুরু করি। দেখো 6I1 যোগ 5I1 যোগ 9I1। তাহলে যেহেতু আমরা প্রথমটা নিছি, তাহলে এটার প্রথমটা বলতে এই মাইনাস, তাহলে -60। তাহলে আমরা এই মাইনাসটা 60টাকে ওই পাশে নিয়ে গেলে 60, আর এগুলো যোগ করলে 20I1। তাহলে আমরা 20 দিয়ে 60 ভাগ করলে মান আসে কত, 3। তাহলে এই অংশের মধ্যে আমাদের 3 এম্পিয়ার কারেন্ট প্রবাহিত হচ্ছে। সেম এইভাবে এই লুপে আমরা যেভাবে কারেন্ট বের করছি, সেম একইভাবে এই লুপের কারেন্ট আমরা বের করব বন্ধুরা। দেখো তাহলে আমরা অপর পেজে চলে যাই। তাহলে দেখো এই পেজের মধ্যে আমরা এখন এটার মান যেহেতু I2 ধরছি, তাহলে 8I2, 5I2 এবং 7I2 এগুলো যোগ করলে মান হয় 20I2। তাহলে এখানে আছে সোর্সে আছে 40। তাহলে আমরা 40 যদি আমরা কি করি 20 দিয়ে ভাগ দিই তাহলে কত আসে, 2। তাহলে এই সার্কিটের মধ্যে অর্থাৎ এই লুপের মধ্যে কারেন্ট প্রবাহিত হচ্ছে 2 এম্পিয়ার। দেখো এটা আমরা ক্যালকুলেশন করেছি এখানে 8I2, 5I2, 7I2 মাইনাস 40 দিয়ে আমরা দেখো 20 এর 40 দিয়ে ভাগ করে 2 এম্পিয়ার পেয়েছি। তাহলে এখন এই সি বিন্দু থেকে ই বিন্দু পর্যন্ত আমরা ভোল্টেজ বের করব। তাহলে এই CBHE অর্থাৎ BCE আমরা ভোল্টেজ নির্ণয় করব। তাহলে এখন আমরা যদি KVL নেই, তাহলে আমরা এই ভোল্টেজ আর BCE এর মানটা পেয়ে যাব। তাহলে দেখো বন্ধুরা, হয় আমরা নিচেরটা নেব নাহলে উপরেরটা নেব, যে কোনো একটা চিহ্নকে আমরা নিয়ে নিব, হয় নিচে নাহলে উপরে। তাহলে আমরা যে কোনো একটা ধরি। দেখো বন্ধুরা, তাহলে আমরা BCE নির্ণয় করতেছি। তাহলে আমরা প্রথমে 5I1 ধরলাম, পরেরটা তাহলে আমাদের মাইনাস ধরতে হবে -10, পরেরটা আমাদের কি ধরতে হবে, প্লাস ধরতে হবে 5/2। কারণ দেখো এদিক দিয়ে যদি আমরা আসি ঢোকারটা পজিটিভ আর বের হওয়াটা কি নেগেটিভ। দেখো এটা কি মাইনাস, এটা কি প্লাস। তাহলে এদিকে যদি আসি কারেন্ট দিয়ে ঢুকতেছে পজিটিভ, এটা নেগেটিভ। তাহলে আমরা সবসময় ঢোকাটা ধরছি, তাহলে ঢোকাটা ধরছে উপরটা। তাহলে নিচের উপরে নিচের উপরে নিচের উপরে এভাবে চিন্তা করে আমরা মানগুলো বসিয়ে দিয়েছি। দেখো BC এর মান 15 ভোল্ট, -15 ভোল্ট আছে। এটা 15 পজিটিভ আসতে পারে, তাহলে পজিটিভ আসুক আর নেগেটিভ আসুক, তাহলে ওইটাই হবে আমাদের BCA ভোল্টেজের মান। তাহলে আশা করি বন্ধুরা তোমরা এভাবে কারশফের KCL এবং KVL প্রয়োগ করে যে কোনো সার্কিটের সমাধান তোমরা করতে পারবে। এখন আসো বন্ধু, দেখো আমরা থেভেনিন থিওরেম লিখেছি, আমরা থেভেনিন থিওরেমটা এখন উপস্থাপন করব। ইএমএফ এর একাধিক উৎস এবং রেজিস্ট্যান্স সমবায়ে গঠিত একটা জটিল নেটওয়ার্কে দুইটা বিন্দুতে সংযুক্ত একটা লোড রেজিস্টরে কারেন্ট একই হবে। তাহলে একাধিক উৎস থাকতে পারে, একটা থাকতে পারে। তাহলে যেটা লোড রেজিস্ট্যান্স থাকবে বলা হয়েছে এখানে একই কারেন্ট প্রবাহিত হবে।
যেন লোডটি ইএমএফ এর একটা মাত্র স্থির উৎসের সাথে সংযুক্ত থাকে, একটা মাত্র স্থির উৎসের সাথে কি থাকবে, সংযুক্ত থাকবে, যার ইএমএফ লোডের আড়াইতে ওপেন সার্কিট ভোল্টেজের সমান, অর্থাৎ আমরা যেটা খুলে ফেলি তাহলে ওপেন সার্কিট ভোল্টেজের সমান, এবং যার আভ্যন্তরীণ রেজিস্ট্যান্স দুইটি প্রান্ত হইতে পশ্চাৎ দিকে নেটওয়ার্ক রেজিস্ট্যান্সের সমান। আমরা যদি এটাকে শর্ট করে দিই তখন পশ্চাৎ দিকে রেজিস্ট্যান্সের সমান হয়। ইএমএফ এর উৎসগুলি এদের সমতুল্য আভ্যন্তরীণ রেজিস্ট্যান্স দ্বারা স্থলাভিষিক্ত হয়। অর্থাৎ যদি এই সোর্সের মধ্যে কোনো আভ্যন্তরীণ রেজিস্ট্যান্স থাকে তাহলে সেটা আমাদের বসাতে হবে, বসাই আমাদের ক্যালকুলেশন করতে হবে। তাহলে বন্ধুরা আমরা থেভেনিন থিওরেম জানতে পারলাম। এখন এই থেভেনিন থিওরেমের সাহায্যে কিভাবে অঙ্ক সমাধান করা যায় বা সমস্যা সমাধান করা যায় সেটা আমরা এখানে কিছু কৌশল অবলম্বন করছি। এই 4টা কৌশল যদি তোমরা অবলম্বন করো তাহলে যে কোনো থেভেনিন থিওরেম তোমরা সহজে সমস্যা সমাধান করতে পারবে। তাহলে দেখো এখন আমরা লিখছি 1 নম্বর, প্রথমে লোড রেজিস্ট্যান্স আরএল বা এ বি প্রান্ত ওপেন করতে হবে। 2 নম্বর কি লিখেছি, যে কোনো থিওরেম বা উপায়ে এ ও বি প্রান্তের লোডের আশেপাশে কারেন্ট বের করে বি থেভেনিন বের করতে হবে। তৃতীয় কি লিখেছি, অথবা ভোল্টেজ সোর্স শর্ট এবং কারেন্ট সোর্স ওপেন করে আভ্যন্তরীণ রোধ যদি থাকে তাহলে বসিয়ে আর থেভেনিন বের করতে হবে। সর্বশেষে বি থেভেনিন, আর থেভেনিন এবং আর এল এর সমন্বয়ে আমরা একটা সিরিজ সমতুল্য সার্কিট অঙ্কন করব এবং ওই লোড রেজিস্ট্যান্সের মধ্যে দিয়ে আইএল কারেন্ট আমরা বের করব। তাহলে দেখো বন্ধুরা আমরা একটা অঙ্কের মাধ্যমে এই কৌশলগুলো অবলম্বন করে তোমাদের দেখিয়ে দিয়েছি। তাহলে দেখো এখানে আমরা বলেছি যে নিম্নের চিত্রটা আছে, এই চিত্রের মধ্যে আরএল এর মধ্যে দিয়ে কি পরিমাণ কারেন্ট প্রবাহিত হচ্ছে অর্থাৎ লোড কারেন্ট, এটা আমরা বের করতে বলেছি। তাহলে দেখো আমরা ওই 4টা শর্তে আসা যায়, রুলে আসা যায়। তাহলে দেখো 1 নম্বর রুল, প্রথম রুল হচ্ছিল কি, প্রথম রুল আমাদের বলা হচ্ছিল যে প্রথমে লোড রেজিস্ট্যান্স আরএল বা এ ও বি প্রান্ত ওপেন করতে হবে। তাহলে এইটা আমাদের লোড প্রান্ত বা এ ও বি প্রান্ত, তাহলে এটাকে আমরা খুলে ফেলবো, ওপেন করে দেবো। দেখো আমি খুলে ফেলছি, ঠিক আছে। এখন নেক্সট রুলে আমরা চলে যাই। দেখো এখানে বলছে যে কোনো থিওরেম বা উপায়ে এ ও বি প্রান্তের লোডের আশেপাশে কারেন্ট বের করে বি থেভেনিন বা ভিএবি বের করতে হবে। তাহলে আমরা দেখো এই এ এল বি প্রান্তটা কি করলাম, অর্থাৎ লোড রেজিস্ট্যান্স খুলে ফেলছিলাম। এখন তাহলে এই বিন্দু থেকে এই বিন্দু পর্যন্ত, অর্থাৎ এর আশেপাশে, আশেপাশে বলতে এদিক থেকে শুরু করি আমরা, তাহলে এতটুকু হচ্ছে আশেপাশে। তাহলে এতটুকুর কারেন্ট আমরা যে কোনো উপায়ে বা যে কোনো থিওরেমে বের করব। তাহলে দেখো বন্ধু, যেহেতু এই লাইনটা খোলা, এখান থেকে কোনো কারেন্ট যাবে না, সুতরাং এই রেজিস্ট্যান্সের হিসাবের বাইরে এখন। তাহলে আমাদের এই শুধু এতটুকুর মধ্যে দিয়ে কারেন্ট আসতেছে, তাহলে এইটার ভিতর দিয়ে যে কারেন্টটা আসবে, এই কারেন্টটা যদি আমরা এই রেজিস্ট্যান্সের গুণ দিই তাহলে যে ভোল্টেজটা পাবো সেই ভোল্টেজটাই হবে বি থেভেনিন অথবা ভিএবি। তাহলে দেখো আমরা এই সার্কিটের এটা একটা, তাহলে একটা সিরিজ সার্কিট হয়ে গেছে। তাহলে এই দুইটা রেজিস্ট্যান্স যদি আমরা যোগ করি তাহলে এটা টোটাল রেজিস্ট্যান্স 12 আর 4 কত, 16 কিলো ওহম। এখন দেখো আই সমান সমান ভি বাই আর, তাহলে ভি আছে 48 এবং আর আছে কত, 16 কিলো ওহম। তাহলে 48 16 দিয়ে ভাগ করলে, কিলো দিয়ে ভাগ করলে 3 মিলি এম্পিয়ার। দেখো এই 3 মিলি এম্পিয়ার আমরা মান পাইছি, 3 মিলি এম্পিয়ার। এখন এই 3 দিয়ে 4 এর গুণ দিলে, 3 মিলি দিয়ে 4 এর গুণ দিলে 3 4 12, তাহলে কিলো আর মিলি কাটা গেল, 3 4 12, 12 ভোল্ট। তাহলে আমরা বি থেভেনিন মান কত পেয়ে গেলাম, 12 ভোল্ট। এখন বন্ধুরা আসো আমরা নেক্সট রুলে, অতঃপর ভোল্টেজ সোর্স শর্ট এবং কারেন্ট সোর্স ওপেন করে সোর্সের আভ্যন্তরীণ রোধ থাকে তা বসিয়ে আর থেভেনিন বের করতে হবে। তাহলে দেখো এখানে আমাদের একটাই সোর্স ছিল, তাহলে ওই সোর্স আমরা প্রথমে ভোল্টেজ সোর্সে শর্ট করে দিচ্ছি, দিয়ে এখন আমরা আর থেভেনিন বের করব। এখানে আমাদের ভোল্টেজ সোর্সের মধ্যে কোনো আভ্যন্তরীণ রোধ ছিল না, এখানে আমরা বসাই নাই, বা আমাদের কোনো কারেন্ট সোর্স নাই, সুতরাং ওপেন করার প্রয়োজন নাই। তাহলে আমরা এখন আর থেভেনিনটা বের করব। দেখো এই দুইটা প্যারালাল, 12 কিলো এবং 4 কিলো ওহম প্যারালাল, এর সাথে সিরিজ আছে কত, 8 কিলো ওহম। দেখো প্যারালাল করে সিরিজ করছি, আমরা মান পাইছি কত, 11 কিলো ওহম। দুইটা প্যারালাল, এর সাথে 8 কিলো সিরিজ, আমি উপরেও দেখিয়ে দিয়েছি তোমাদের। তাহলে আমরা আর থেভেনিন পেয়ে গেলাম 11 কিলো ওহম। এখন আসো বন্ধুরা নেক্সট স্লাইডে। দেখো এখানে সর্বশেষ বি থেভেনিন, আর থেভেনিন এবং আর এল এর সমন্বয়ে একটা সিরিজ সমতুল্য সার্কিট অঙ্কন করে আর এল এর মধ্য দিয়ে আইএল নির্ণয় করতে হবে। তাহলে আমরা আইএলটা নির্ণয় করতে হবে বলা হয়েছে এখানে। তাহলে দেখো আমরা একটা সার্কিট অঙ্কন করেছি এখানে, সিরিজ সার্কিট বি থেভেনিন, আর থেভেনিন এবং আর এল। তাহলে একটা সিরিজ সার্কিট, তাহলে আমরা জানি আই সমান ভি বাই আর, তাহলে ভি আছে কত, 12 ভোল্ট, এবং আর আছে কত, এই দুইটার যোগফল অর্থাৎ 11 কিলো এবং 5 কিলো, তাহলে মান হচ্ছে কত, 16 কিলো। তাহলে দেখো বন্ধুরা আমরা 12 রে এই 16 দিয়ে ভাগ করছি যোগ করে, তাহলে মান পাইছি 0.75 মিলি এম্পিয়ার। তাহলে আইএল এর মান আমরা পেয়ে গেলাম, অর্থাৎ লোড কারেন্ট আমরা পেয়ে গেলাম 0.75 মিলি এম্পিয়ার। এখন যদি এটার ভোল্টেজ, লোডের ভোল্টেজ বের করতে পারলে, তাহলে আমরা জানি আইএল আর এল দুইটা গুণ করলে আমাদের কি পাবো, এই ভোল্টেজ ড্রপের মানটাও পেয়ে যাবো। দেখো বিএল এর মান আমরা পেয়ে গেছি গুণ করে, মিলি আর কিলো কাটাকাটি গেল গা, এই দুইটা গুণ করলে মান আসে 3.75 ভোল্ট। তাহলে আমরা রুট ভোল্টেজও পেয়ে গেলাম। তাহলে এইভাবে বন্ধুরা যে কোনো সার্কিটে অর্থাৎ থেভেনিন সার্কিট তোমরা সমস্যা সমাধান করতে পারবে এই কৌশলগুলো অবলম্বন করে। এখন আসো দেখো ওই অঙ্কটা আমি এক নজরে তোমাদের এই পেজে দেখিয়েছি। সেটা হচ্ছে আমরা প্রথমে এটাকে ওপেন করে দিয়েছি, দেখো এই যে
এর পরবর্তীতে যে কোনো উপায় কারেন্ট বের করে যে ভোল্টেজ বের করেছি। এর পরবর্তীতে ভোল্টেজ সোর্স শর্ট করে দিয়ে দেখো আমরা কি করছি, RThevenin বের করছি। এই যে RThevenin এর মান পেয়েছি। এরপর আমরা কি করছি, একটা ইকুইভ্যালেন্ট সার্কিট অঙ্কন করে IL বের করছি। এটা আমি এখানে ক্যালকুলেশন করে তোমাদের দেখিয়ে দিয়েছি। আগেও দেখিয়েছি, সুতরাং এটাকে আর বিশ্লেষণ করলাম না। এখন আমরা পরের পেজে চলে যাই। এখন আসো বন্ধুরা সুপারপজিশন থিওরেম। আমরা এখানে সুপারপজিশন থিওরেম নিয়ে আলোচনা করেছি। যদি কোনো সার্কিটে একাধিক উৎস থাকে তবে তাদেরকে পৃথকভাবে বিবেচনা করে সার্কিটের কারেন্ট ও ভোল্টেজ নির্ণয় করলে কোনো নির্দিষ্ট বিন্দুতে কারেন্ট ও ভোল্টেজ হবে ওই সকল কারেন্ট ও ভোল্টেজের বীজগণিতের যোগফলের সমান। তাহলে আমরা এরকম দুইটা সোর্স বিশিষ্ট একটা এখানে সুপারপজিশন থিওরেম সার্কিট নিয়েছি আমরা। তাহলে যে কোনো একটা পথ প্রথমে আমরা ক্লোজ করব। এই পথটা ক্লোজ শর্ট করে দিয়ে আমরা কি করব, এই সবগুলা কারেন্ট বের করব। আবার পরবর্তী কি করব, এটাকে শর্ট করে দিয়ে এই সোর্সের মাধ্যমে সবগুলা কারেন্ট বের করব। শেষে আমরা ওই যে দুইটা শর্ট করলাম ওই দুইটার মাধ্যমে মূল সার্কিটের সাথে তুলনা করে আমরা কারেন্ট এবং ভোল্টেজের মান সহজে কি করতে পারবো, বের করতে পারবো। দেখো বন্ধুরা, এখানে আমরা একটা সার্কিট উপস্থাপন করছি, মূল চিত্র দিছি। তাহলে একবার আমরা এটাকে শর্ট করছি, দেখো শর্ট করছি, শর্ট করে এই I1 প্রাইম, I2 প্রাইম এবং I3 প্রাইমের মান বের করছি। আবার আমরা কি করছি, এই পথটাকে শর্ট করছি, শর্ট করছি, কিন্তু এখানে আভ্যন্তরীণ রোধ আছে বিধায় আমরা এখানে আভ্যন্তরীণ রোধের মান বসিয়ে দিয়েছি। তাহলে দেখো এই দুইটা সিরিজ হয়ে একসাথে প্যারালাল, এরপরে সিরিজ করে আমরা কি করব, টোটাল রেজিস্ট্যান্সের মান বের করে এই সার্কিটের কারেন্টগুলোর মান আমরা বের করতে পারবো। দেখো এগুলো আমি পরবর্তী চ্যাপ্টারে পরবর্তী টপিকে তোমাদের দিয়েছি, এখানে আলোচনা করা হবে। দেখো এখন সুপারপজিশন থিওরেম ব্যবহার করার নিয়মগুলা। তাহলে আমি তোমাদের এখানে ব্যবহারের যে নিয়মগুলো লিখে দিয়েছি, একটা অঙ্কের মাধ্যমে আমি এই নিয়মগুলো আবার বিশ্লেষণ করেছি। সুতরাং আমরা বিশ্লেষণে চলে যাই। এখানে তোমরা দেখো যে সুপারপজিশন নিয়ম থিওরেমের ব্যবহার করার নিয়ম, তাহলে আমি এখানে ব্যবহারগুলো দিয়েছি। এইগুলোর মাধ্যমে আমি একটা অঙ্ক সলভ করে দেব, অঙ্কের সাথে তোমাদের লিখে দিয়েছি, ওইখানে আমি বিশ্লেষণ করি। তোমরা এখানে চলে আসো। দেখো সমস্যা 1, নিম্নের চিত্র হতে সুপারপজিশন থিওরেম এর মাধ্যমে প্রত্যেক শাখার কারেন্ট বের করো। তাহলে আমরা এই যে আমরা একটা সুপারপজিশন থিওরেমের মাধ্যমে প্রত্যেকটা শাখা অর্থাৎ I1, I2 এবং I3 এই তিনটা কারেন্টের মান আমি বের করতে বলছি তোমাদের। এখানে দুইটা সোর্স আছে, সোর্সের মান দেওয়া আছে, তিনটা রেজিস্ট্যান্স আছে, তিনটার মান দেওয়া আছে। তাহলে আমরা এই তিনটার মান বের করব এবং যে কোনো একটা লোড রেজিস্ট্যান্স আমরা বের করে তোমাদের দেখাবো। তাহলে দেখো প্রথম রুল আমাদের কি, সর্বপ্রথম যে কোনো একটা উৎসকে শর্ট করতে হবে। যদি উৎসের সাথে কোনো আভ্যন্তরীণ রোধ থাকে তাহলে ওই উৎসের স্থানে বসাতে হবে। তাহলে দেখো আমরা প্রথমে একটা প্রান্তকে শর্ট করে দিছি, শর্ট করে দিয়ে আমরা কি করছি, এর সাথে এটা এই দুইটা প্যারালাল, এর সাথে সিরিজ, অর্থাৎ সমতুল্য মান অর্থাৎ আর ইকুইভ্যালেন্ট মান আমরা বের করেছি। এই দেখো দুইটা প্যারালাল, এর সাথে সিরিজ করে আমরা 4.33 ওহম পেয়েছি। এখন আমরা যেহেতু টোটাল রেজিস্ট্যান্স পেয়ে গেছি, তাহলে টোটাল ভোল্টেজ আছে 35 ভোল্ট। তাহলে এই 35 ভোল্টকে যদি আমরা এই যে টোটাল রেজিস্ট্যান্সের মান পাইছি এটাতে ভাগ করি, তাহলে এই সার্কিটের টোটাল কারেন্ট পাবো। তাহলে এই সার্কিটের টোটাল কারেন্ট বলতে I1 সিঙ্গেল পাম্প, এই I1 সিঙ্গেল পাম্প। দেখো আমরা এই মান বসিয়ে ভাগ করছি, মান পাইছি 8.08 এম্পিয়ার। তাহলে এই মোট কারেন্ট I1 সিঙ্গেল পাম্প পেয়ে গেলাম এই সার্কিটের জন্য। তাহলে এখন আমি এই বাকি দুইটা শাখার কারেন্ট বের করব, I2 সিঙ্গেল পাম্প এবং I3 সিঙ্গেল পাম্প। তাহলে এই জায়গায় আমরা যে কারেন্ট ডিভিশনের সূত্র ইউজ করেছি, অর্থাৎ শাখা কারেন্ট বের করার। তাহলে I2 সিঙ্গেল প্রাইম দেখো আমরা বের করছি। তাহলে এই সার্কিটের টোটাল কারেন্ট I1 প্রাইম ইনটু যে পথের কারেন্ট বের করবে আর উল্টা রেজিস্ট্যান্স, সেটা নিচে কি করব, দুই রেজিস্ট্যান্স যে দুইটা প্যারালাল থাকে ওই দুইটা যোগ করে উপরটা ভাগ করব। তাহলে দেখো 4 আর 2 যোগ করে আমরা কি করছি, ভাগ করছি উপরের মানটাকে। তাহলে এই মান এটা আমরা এসে বসাইছি, 2 এর সাথে গুণ দেয়া 4 আর 2 6 হয়েছে। তাহলে আমরা মান পেয়ে গেছি এখানে 2.69 এম্পিয়ার। তাহলে এইভাবে আমরা এখন যেহেতু মূল কারেন্ট জানা আছে, তাহলে মূল কারেন্ট থেকে এই কারেন্ট বাদ দিলে আমরা I3 সিঙ্গেল প্রাইম কারেন্ট পেয়ে যাব। ওইভাবে বের করতে পারি, অথবা কারেন্ট ডিভিশনের সূত্র আমরা আগে যে বের করলাম সেম একইভাবে আমরা এই কারেন্ট I3 কারেন্টের মানও বের করতে পারি, অর্থাৎ টোটাল কারেন্ট ইনটু যেটা কারেন্ট বের করবে এর উল্টা রেজিস্ট্যান্স অর্থাৎ 4। তাহলে দুই রেজিস্ট্যান্সের যোগফল, এই যে 5.39 এম্পিয়ার কারেন্ট পেয়ে গেলাম। তাহলে এইভাবে আমরা কি করতে পারি, এই যে একটা পথ বন্ধ করে দিয়ে অর্থাৎ শর্ট করে দিয়ে আমরা ওই সার্কিটের প্রত্যেকটা শাখার কারেন্ট বের করতে পারি। আমরা এখানে লিখেও দেখিয়ে দিয়েছি পাশে তোমাদের। এখন তাহলে পরের পেজে চলে যাই আমি। দেখো এখানে বন্ধুরা, আগে আমরা এই পাশে শর্ট করছিলাম, এখন দেখো এই পাশটা শর্ট করছি, এটাকে আমরা রেখে দিছি এই সোর্সটাকে। তাহলে ওই সেম একইভাবে দ্বিতীয় উৎসের তুল্য রোধ RT ডাবল প্রাইম এবং প্রতিটি শাখার কারেন্ট অর্থাৎ I1, I2 এবং I3 প্রত্যেকটা ডাবল প্রাইম কারেন্ট আমরা নির্ণয় করব। তাহলে আমরা দেখো এখন 3 এবং 2 প্যারালাল এবং 4 এর সাথে সিরিজ, এভাবে করে আমরা এই ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বা টোটাল রেজিস্ট্যান্স বের করলাম 5.2 ওহম। এখন এই জায়গায় টোটাল ভোল্টেজ দেওয়া আছে 40, তাহলে এটাকে আমরা এই রেজিস্ট্যান্সের মান দিয়ে ভাগ করলে একটা কারেন্ট পাবো 7.69। তাহলে এই সার্কিটের জন্য মূল কারেন্ট হচ্ছে এই I2 ডাবল প্রাইম এটা।
তাহলে এখন I2 ডাবল প্রাইমের মান পেয়ে গেলাম। এখন I1 সিঙ্গেল প্রাইমের মান দেখো আমরা ওই কারেন্ট ডিভিশন সূত্রের সাথে বের করব। কি এই সার্কিটের টোটাল কারেন্ট ইনটু এটার উল্টা রেজিস্ট্যান্স 2 দিয়ে গুণ দিব। এই দুই রেজিস্ট্যান্সের যোগফল অর্থাৎ 3 যোগ 2। তাহলে এভাবে আমরা মান পেয়ে যেতে পারি 3.076 এম্পিয়ার। সেম একইভাবে আমরা কারেন্ট ডিভিশন সূত্র এটার মধ্যে ইউজ করব। তাহলে এই সার্কিটের টোটাল কারেন্ট এর উল্টা রেজিস্ট্যান্স 3, নিচে দুই রেজিস্ট্যান্সের যোগফল। দেখো আমরা মান পেয়ে গেছি। অথবা এই কারেন্ট থেকে এই কারেন্টটা বাদ দিলেও আমরা এই কারেন্টটা পেয়ে যাব I3 ডাবল প্রাইম। তাহলে আমরা এইভাবে ক্যালকুলেশন করেছি। এখন দেখো আমি লিখেও দিয়েছি তোমাদের এই পাশে আমি যেভাবে ক্যালকুলেশন করলাম। এখন আমরা পরের পেজে চলে যাই। বন্ধুরা দেখো এখন তাহলে আমি দেখো এই যে মূল সার্কিটটা নিয়ে এসেছি এবং একবার আমি এটাকে শর্ট করছিলাম এই যে সোর্সটাকে, এবং পরবর্তী দেখো এই সোর্সটাকে শর্ট করছিলাম, এটা রেখে দিয়েছিলাম। তাহলে আমি তিনটা সার্কিট নিয়ে আসছি তোমাদের ক্যালকুলেশন সুবিধাতে, কারণ এখন আমি মূল কারেন্ট বের করবো, অর্থাৎ মূল কারেন্ট বলতে I1, I2 এবং I3। তাহলে তোমাদের সহজ একটা মনে রাখার নিয়ম আমি তোমাদের বলে দিচ্ছি। তোমরা সবসময় এই মূল সার্কিটের সাথে এই দুই সার্কিট তুলনা করবে, দেখবে যে এই সার্কিটে কারেন্টের ডিরেকশন যেটা দেওয়া আছে এই দুটার মধ্যে এই ডিরেকশনটা কোনটার মধ্যে আগে দেওয়া আছে ওই মানটা আমরা আগে লিখব। তাহলে দেখো এই I1 এদিকে দেওয়া আছে, তাহলে এই দুটার মধ্যে কোনটার মান এদিকে দেওয়া আছে I1 সিঙ্গেল প্রাইম, এই মানটা দেওয়া আছে, তাহলে এই I1 সিঙ্গেল প্রাইম মানটা আমরা আগে লিখব। এখন এই মান থেকে আমরা এই মানটা বিয়োগ দিব, অর্থাৎ I1 ডাবল প্রাইম, এই I1 ডাবল প্রাইম বিয়োগ করছি। তাহলে আমরা একটা মান পেয়ে গেছি, এই মানগুলো আমাদের পূর্বে বের করছি, মানগুলো বসিয়ে আমরা মান পেয়ে গেলাম। তাহলে এখন দেখো আমরা এটা দেখি I2, তাহলে I2 ডিরেকশন এদিকে দেওয়া আছে, তাহলে দেখি এই দুটার মধ্যে কোনটা ডিরেকশন এদিকে আছে, এইটা ডিরেকশন এদিকে আছে। তাহলে I2 ডাবল প্রাইম আমরা আগে লিখলাম। এখন কি করব, এটা থেকে এটা বাদ দিব, অর্থাৎ I2 সিঙ্গেল প্রাইম বাদ দেওয়ার পর দেখো আমরা মান পাইছি 5 এম্পিয়ার। এখন দেখো এইটার ডিরেকশন এদিকে, এইটার ডিরেকশন এদিকে, এইটার এদিকে, যেহেতু দুইটা একই দিকে ডিরেকশন, আমরা দুইটা যোগ করে ফেললাম, দুইটা যোগ করে আমরা মান বের করে ফেলেছি। দেখো তাহলে এই তুমি যদি এইটার সাথে তুলনা করে এই মানগুলো এইভাবে সহজভাবে বের করতে পারো, তাহলে তোমরা দেখবা যে সহজে ক্যালকুলেশন করে যে কোনো সুপারপজিশন থিওরেম সহজে সমস্যার সমাধান করতে নিজেরা পারবে। তাহলে বন্ধুরা আশা করি যে তোমাদের এই ক্যালকুলেশন তোমরা নিজেরাই করতে হবে বাসায়। এখন আসলে দেখো নিচের চিত্র হতে সুপারপজিশন থিওরির মাধ্যমে প্রত্যেকটি শাখার কারেন্ট বের করা। আমরা সেম একই রকম আরেকটা সার্কিট অঙ্কন করেছি তোমাদের সুবিধার জন্য। এখানে 48 ভোল্ট 24 ভোল্ট এবং 4 ওহম 8 ওহম এবং 2 ওহম মান দিয়েছে I1 I2 I3। সেম আগের মতো অঙ্কটা তোমরা এটা নিজেরা বাসায় করবে। তারপরে আমি তোমাদের এটা করে দিয়েছি, তোমরা এক নজর দেখতে পারো। দেখো আমরা আগে যে নিয়ম বলছিলাম ওইভাবে অঙ্কটা আমরা করেছি। প্রথমে যে কোনো একটা উৎসকে শর্ট করে প্রত্যেকটা শাখার তড়িৎ এরকম আমরা বের করব, I1 I2 I3 প্রত্যেকটা সিঙ্গেল প্রাইম দিয়ে বের করব। তাহলে আমরা শর্ট করে প্রত্যেকটা মান বের করছি আগের মতোই। সেম একইভাবে অপর প্রান্তটা আমরা শর্ট করে দিয়ে সেম আগের মতোই আমরা টোটাল রেজিস্ট্যান্স বের করে কারেন্ট বের করে প্রত্যেকটা শাখা কারেন্ট আমরা বের করছি আগে যেভাবে দেখিয়েছি সেম একইভাবে তোমরা এইভাবে নিজেরা করবে। আবার দেখো আমরা লাস্টে কি করছি, একটা চিত্রের মধ্যে এখন দেখিয়েছি, যেহেতু আমাদের যে কারেন্ট I1 I2 I3 মূল কারেন্ট বের করতে হবে, তাহলে দেখো আমরা এই মূল কারেন্ট এখানে তোমাদের আগের মতো ওই নিয়মে আমরা দেখি এখানে বলছি। দেখো এরপর মূল তড়িৎ যদি আমরা এইগুলা নির্ণয় করি I1 I2 I3, তাহলে আমরা বলছি দেখো I1 সিঙ্গেল প্রাইম I2 সিঙ্গেল প্রাইম I3 সিঙ্গেল প্রাইম এগুলোর সাথে ডাবল প্রাইম ইত্যাদি প্রবাহের দিক একই দিকগুলো যোগ করব আর বিপরীত দিকগুলোকে বিয়োগ করব। তাহলে বিয়োগ করে আমরা যোগ করে আমরা কি করে মানগুলো সহজে বের করতে পারবো। এখানে আমি আরেকটা চিত্র তোমাদের দেখিয়েছি বন্ধুরা। দেখো এখানে চিত্রের মাধ্যমে আমি এটা ক্যালকুলেশন করছি, এটা ডিরেকশন আমি সোর্সটা উল্টা দিয়েছি। দেখো এটা উপরে পজিটিভ নিচে নেগেটিভ, এটা উপরে নেগেটিভ নিচে পজিটিভ, তাহলে উল্টা সোর্স। এখন একটু তোমাদের এটা দিয়েছি, একটু বুদ্ধি খাটিয়ে তোমরা এটা করবে নিজেরা। দেখো আমি এদিকে এটাকে প্রথমে শর্ট করছি, শর্ট করে দিয়ে আমরা কারেন্টের ডিরেকশন দিয়ে আমরা কারেন্টের মানগুলো বের করব। পরবর্তী কি করব, আমরা এইটাকে শর্ট করব। দেখো এটাকে শর্ট করছি, এখন এই কারেন্ট করতে নিচের দিকে আমরা ডিরেকশন দিয়েছি, তাহলে এদিকে কারেন্ট যাবে, তাহলে এদিকে কারেন্টগুলো মানগুলো আমরা বের করব। পরবর্তীতে দেখো এটা কারেন্ট যেহেতু আমাদের এটা শর্ট করছে এদিকে কারেন্ট এদিকে আসতেছে, এটা যদি এদিকে শর্ট করছে সোর্স এদিকে কারেন্ট ঢুকতেছে, তাহলে একটা উপর থেকে একটা নিচে থেকে দুইটা আমরা ডিফারেন্স করলে মাঝখানে কারেন্টের মানটা পেয়ে যাব। এটা তোমরা বন্ধুরা নিজেরা বাসায় করবে ক্যালকুলেশন করে, নেক্সট ক্লাসে আমার এটা রেজাল্ট তোমরা জানাবে। তাহলে এখন আমি দেখো এই অধ্যায়ের যে সম্ভাব্য প্রশ্নসমূহ ছিল এগুলো তোমাদের বলতেছি। কারশফের কারেন্ট এবং ভোল্টেজ সূত্রগুলো লিখো এবং এর সাহায্যে সমাধান করো। থেভেনিন থিওরেমগুলো লিখো এবং এর সাহায্যে সমস্যা সমাধান করো। সুপারপজিশন থিওরেম লিখো এবং এর সাহায্যে সমাধান করবা তোমরা এই প্রশ্নগুলা। তাহলে পরীক্ষায় আসার সম্ভাবনা বেশি, তোমরা এগুলো নিজেরা বাসায় চর্চা করবে। বাড়ির কাজ ও প্রশ্ন উত্তর পর্ব। তাহলে আজকে আমরা যেগুলো পড়লাম কারশফের কারেন্ট ও ভোল্টেজ সূত্র এবং এর সাহায্যে সমাধান করলাম। তার থেভেনিন থিওরেম আমরা পড়লাম, তোমরা এটা লিখবা এবং সমস্যা সমাধান করবা। সুপারপজিশন থিওরেমগুলো লিখবা এবং এর সাহায্যে সমাধান করে কি করবা, শ্রেণীর শিক্ষকের কাছে এগুলা জমা দিবে। তাহলে উনি এগুলোর উপর তোমাদের একটা মার্কিং করবে। তোমাদের কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো, তাহলে আমি উত্তর দেওয়ার চেষ্টা করব।
আশা করি তোমাদের কোনো প্রশ্ন নাই, থাকলে করতে কমেন্ট বক্সে করো ইনশাল্লাহ। তোমরা যদি এই লাইভ ভিডিওটি আবার পুনরায় দেখতে চাও তবে www.skills.gov.bd এই সাইটে যদি ভিজিট করো তাহলে এটা পুনরায় আবার দেখতে পারবে। আগামী ক্লাসে আলোচনা হবে অধ্যায় 3 সার্কিট থিওরেমের বাকি অংশ। সকলকে ধন্যবাদ দিয়ে আমার লেসন ও সেশন এখানে সমাপ্ত করছি। আল্লাহ হাফেজ।